রামিসা দেওয়ানকে রুকুর সম্পর্কে সবটা বলেছে মমতা। বিনিময়ে এক গাদা বকাও হজম করতে হয়েছে। বড়রা এমনই হয়, একটু কিছু তাদের থেকে লুকানো হলেই বকার বাহার খুলে যায়। এটা মূলত চিন্তা থেকেই আসে। রামিসা মমতাকে শুভ্রের পরিবারের সাথে কথা বলতে বলেছে। তার আসতে আসতে দিন 15 সময় লাগবে। সম্বন্ধে ভয়ও আছে। একটা আনমেরিড ছেলেকে রুকুকে বিয়ে করতে চাইবে, তাও আবার বয়সে বড় মেয়েকে। আগে রুকুর মতামত নেওয়া উচিত বলে সাদ ধারণা করছে, কিন্তু মা আর বড় ফুপি এতটা এগিয়ে গিয়েছে যে সে কিছু বলতেও পারছে না, আবার চুপ করেও থাকতে পারছে না। সব চিন্তা ভাবনা এক করে মমতাকে বলেই বসে, মা, ফুপির মতামতটা কি আগে নেওয়া উচিত না? না, বিয়েটা ফুপির, মা, ফুপির সিদ্ধান্তই আসল। তোমার ফুপির সিদ্ধান্ত কি আমরা মেনে নেইনি? সেই তো বিয়ে করেছিল, কি হলো শেষ পর্যন্ত? এবার আমাদের সিদ্ধান্ত তোমার ফুপিকে মানতে হবে। এটা হয় না, মা। মৃত্যু আল্লাহর হাতে লেখা, এতে ফুপি বা বাড়িধারা আঙ্কেলের কোনো হাত নেই। বাড়িধারা নামটা আর কখনো বলবে না আমার সামনে, আমার সহ্য হয় না। আঙ্কেলের নাম শুনলে তোমরা সবাই এমন রিয়েক্ট কেন করো বলো তো? মানুষটি তোমাদের পছন্দের ছিল না, এজন্য তার মারা যাওয়ার পরে এমন করবে? কথা না বলে তোমার ফুপিকে ডাকো, যাও। সাদ রুকুকে ডেকে আনে। রুকু মুখটা কালো করে রেখেছে, তার কথা বলতে ভালো লাগে না। এ বাড়ির কাউকে দেখতেও ইচ্ছে করে না। নিজেকে বন্দি করে রাখতে প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু এদের জন্য কিছুতেই পেরে উঠছে না। পূরবীকে একেবারে তার সাথে সেটিয়ে রেখেছে, একদমই একা হতে দিচ্ছে না। মেয়েটা নাকি এডমিশন নেবে, তাড়াতাড়ি নিয়ে নিলেই তো হয়। এই মুহূর্তে পূরবীকেও রুকুর সহ্য হচ্ছে না। মমতা রুকুর মুখটা একবার ভালোভাবে দেখে নেয়, সরাসরি প্রশ্ন করে, তুমি কি শুভ্রকে পছন্দ করো? ভাবির এমন প্রশ্নে ভুরু কুঁচকে তাকিয়ে তাকে রুকু কোনো উত্তর দেয় না। চোখে মুখে বিরক্তির ছাপ দৃশ্যমান হয়। মমতা বুঝতে পারে রুকু উত্তর দিবে না, তবুও আবার প্রশ্ন করে, শুভ্রের সাথে তোমার সম্পর্কটা ঠিক কীরকম সেটা যদি না বলো তাহলে তো বুঝতে পারছি না রুকু। তোমার এমন ধাস আমি আর নিতে পারছি না। তুমি তো ছোট নও। রুকু আশেপাশে তাকিয়ে জমিলাকে খুঁজে না পেয়ে চিল্লিয়ে ডাকতে থাকে। ডাক শুনে জমিলা নিজ ঘর থেকে দৌড়ে আসে। রুকুর সামনে এসে বলে, আপামনি বলেন, কি লাগবো? খিচুড়ি আছে? ফ্রিজে আছে, এক্ষুনি গরম করে আনো। মমতা কিছুই বলে না, হয়তো ক্ষুধা লেগেছে। জমিলা তাড়াহুড়ো করে খিচুড়ি গরম করে আনে। রুকু মমতার দিকে তাকিয়ে খেতে থাকে। একটু আগেই খেলেও খিচুড়ি দেখে তার সত্যিই ক্ষুধা লেগে গেছে। খিচুড়ির দিকে আঙুল তাক করে বলে, মিস্টার শুভ্র চৌধুরী আর আমার সম্পর্ক এই খিচুড়ি অবধি সীমিত। আমি তার রেস্টুরেন্টে রেগুলার, তাই আমার অনুরোধে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। দ্যাটস ইট, আমি এখন খাচ্ছি। প্লিজ কোনো অহেতুক প্রশ্ন করো না। রুকুর খাওয়া শেষ করে সাত পূরবের দিকে একবার তাকিয়ে উঠে যায়। মমতা বলে, শুভ্রর মার সাথে আমার কথা হয়েছে, উনি তোমাকে পছন্দ করেছেন। কি? বললো তো তুমি নাকি তার বাসায় গিয়েছো কয়েকবার, তোমার সম্পর্কেও টুকটাক জেনেছে, তোমাকে ভালো লেগেছে। সম্পর্ক খিচুড়ির মতোই হোক আর পোলার মতোই হোক, এবার তা শাহী বিরিয়ানি রূপ নেবে। পাগল হয়ে গেছো তোমরা, পাগল। আরেক মুহূর্ত না দাঁড়িয়ে খটখট করে নিজের রুমে চলে যায়। মমতা টেনশনে পড়ে যায়। সোফাতেই বসে থেকে কোলে আরো দুটো কুশন চাপিয়ে চিন্তার হাড়ি খুলে বসে। সাদ মমতার দিকে তাকিয়ে মাথা নাড়ায়। সিঁড়ির দিকে যেতেই পূরবীকে সামনে পড়ে। মমতার দিকে একবার তাকিয়ে পূরবীর হাত ধরে বলে, রুমে এসো। পূরবী যাবে না, তাই ওখানে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সাদ সময় নষ্ট না করে টানতে টানতে তার রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। পূরবী ভয়ে ভয়ে বলে, আমি কি করেছি? কিছু না। তাহলে এভাবে নিয়ে এলেন যে? ওইদিকে দেখো। কি? শার্ট আছে কয়েকটা, বোতাম ছিঁড়ে গেছে, লাগিয়ে দাও। আমি কেন? টেইলার্সে যান। সামান্য বোতাম লাগানোর জন্য টেইলার্স? আগে কে লাগিয়ে দিত? মা। তো মার কাছে দিন। তুমি আছো কি করতে? আর এত জিজ্ঞেস করার কি আছে? করতে বলেছি করবে, মনে হচ্ছে কোনোদিন করনি। আমি সত্যিই করিনি। সে খোঁজাও। আমি গোসল থেকে বেরিয়ে যেন দেখি শার্টগুলোর বোতাম লাগানো হয়ে গেছে। পূরবী বাঁকা চোখে শার্টগুলোর দিকে তাকিয়ে থাকে। সাত অশ্রমে রুখতেই একগাথা গালি সহিত ধুয়ে দেয়। নিজেকে খুব অসহায় বোধ হচ্ছে। এক দৌড়ে মমতার কাছে যায়। মমতাকে না পেয়ে জমিলাকে জিজ্ঞাসা করলে জমিলা জানায়, মমতা এইমাত্র বেরিয়েছে।
আর জমিলা আছে থালা বাসন ধোয়ার কাজে, তারপর কিচেন পরিষ্কার করবে। এই মুহূর্তে তার নোংরা হাত নিয়ে এক চুলও নড়বে না, সেটা পুরবি ভালো করেই জানে। দৌড়ে আবার রুমে আসে, শার্টগুলোর দিকে ফ্যালফাল করে তাকিয়ে থাকে। জীবনে কখনো সই লাগিয়েছে কিনা সন্দেহ। আর সে করবে সেলাই, কিন্তু কাউকে দিয়ে তো সেলাইটা করাতে হবে। মোড়ের কথা মনে হতে একটা শপিং ব্যাগে সব শার্টগুলো তুলে দৌড় দেয়। ভাগ্যক্রমে টেইলার্সটা খোলাও পায়। স্বাভাবিকভাবে সেই 11টার পর খুলে টেইলার্স। আজ সকাল সকালই খুলেছে। পুরবি গিয়ে ইমিডিয়েট বোতামগুলো লাগিয়ে দিতে বলে। টেইলার্সের লোকটি পুরবিকে দেখে দাঁত বের করে হেসে বসতে বলে। পুরবি টুল টেনে বসে। টেইলার্সের বাকি ছেলেগুলো পুরবির দিকে তাকিয়ে আছে। পুরবি অস্বস্তি বোধ করে। স্বাদের কথা মনে পড়তে দাঁতে কামড় বসিয়ে দেয়। স্বাদ তো তাকে এভাবে বের হতে নিষেধ করেছিল, তবুও বের হলো। তাড়াতাড়ি ফিরতে হবে। তাড়া দিয়ে পড়ে, তাড়াতাড়ি করুন। এই গলিতেই থাকেন নাকি? জি। তাড়াতাড়ি বোতামগুলো লাগিয়ে দিন, মিস্টার ডাক্তার আবার হসপিটালে চলে যাবেন। কোন ডাক্তার? সাদমান শেখ। এত প্রশ্ন করেন কেন? তাড়াতাড়ি করুন। আমি পারি না, তাই আপনার কাছে নিয়ে এসেছি। পারলে কখনোই আনতাম না। শুনেছিলাম ডাক্তার সাহেব বিয়ে করেছেন, এবার দেখছি সত্যি। গুজব না তো ভাবি। আপনি ভিতরে যান, এই দরজা দিয়ে ঢুকেন। ভিতরে লেডিস টেইলার্স। আপনি গিয়ে বসেন, আমি সেলাই করে পাঠিয়ে দিতেছি। পুরবি ভুরুকুসকে তাকায়। বেটাকে কেমন নিষ্পাপ নিষ্পাপ লাগে, তবুও বিশ্বাস করতে নাই। একে তো অপরিচিত জায়গা, তার উপর অপরিচিত লোকজন। আজকাল ভালো মানুষ ধারীরাই যত খারাপ কাজে লিপ্ত। এখানেই ঠিক আছি, তাড়াতাড়ি করুন। লোকটা আর কথা বাড়ায় না, শার্টগুলো ঠিক করে দেয়। এ এলাকায় যে ডাক্তার সাহেবকে সবাই ভক্তি আর সম্মান করে তা খুব ভালোভাবে বুঝতে পেরেছে পুরবি। কয়েকটা মাস হয়ে গিয়েছে এখানে আছে বলেই হয়তো সবাই তাকে সত্যি সত্যি ডাক্তারের বউ মেনে নিয়েছে। ব্যাপারটা বড্ড হৃদকাঁপানো বিষয়। আর যাই হোক, কেস হয়ে ঢুকে সাপ হয়ে বেরোনোর উপাধি পেতে চায় না পুরবি। মিস্টার ডাক্তার খুবই পছন্দ, রাগী পার্সোনালিটি সম্পন্ন লোক। ওয়াশরুম থেকে বেরিয়ে স্বাদ দেখে পুরবি দরজার সাথে হেলান দিয়ে হাঁপাচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল রেস জিতে এসেছে। সত্যিই সে রেস করে এসেছে। টেইলার্স থেকে বেরিয়ে আসতেই রিভার সামনে পড়ে। দৌড় দিতে যাবে তখনই বাজ পাখির মতো এসে চেপে ধরে। পুরবীর দিকে প্রশ্ন ছুড়ে দেয়, কি এমন হলো যে ওরা বিয়েতে না করে দিল? তুমি তো বলেছিলে দায়িত্ব নিচ্ছ, এই তোমার দায়িত্ব। আমি কি করব? আমাকে ছাড়ুন। কি করবে মানে? না করে দিল কেন? মিসেস মমতাকেই পটাতে পারলে না তুমি? আমার কি দোষ যদি মিস্টার ডাক্তার আপনাকে লাইক না করে? থতমত খেয়ে যায় রিভা। সে তো ভালোই করেই জানে এই কথা। আমতা আমতা করে বলে, মানে? কেন পুরবি? আমি কি দেখতে খারাপ? না, আপনাদের সেন্স খারাপ, বিহেভিয়ার খারাপ। কি কি বললে তুমি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি, আমার বাবা মা, আমার বোন, আমাদের সেন্স খারাপ? না মানে মিস্টার ডাক্তার তো আপনাকে পছন্দ করে না, আপনার বড় বোনকে পছন্দ করে। আপনার বোন এখনও কেন বিয়ে করেনি বলুন তো? এজন্যই তো করেনি। আপনার জন্য আপনার বোন স্যাক্রিফাইস করছে। আপনার লজ্জা করে না বড় বোনের ভালোবাসাকে কেড়ে নিতে? এত স্বার্থপর আপনি। পুরবি একদম বাজে কথা বলবে না। আপু কেন ভালোবাসতে যাবে? তা তো আমি বলতে পারবো না। তোমার আপু তুমি বুঝে নাও। আমি গেলাম। পুরবি যাবে না, কথা শোনো। আমার মামার সাথে তোমার বিয়ের কথা হয়েছে। সারা জীবন আইবুড়ো থাকবো, তবুও আপনার মামাকে বিয়ে করব না। কেন, কি সমস্যা? আপনার মামা নায়ক জসিম ফেল, ঠেলাগাড়ি টানা ছেলেকে বিয়ে করব না। একদম উল্টোপাল্টা কথা বলবে না। আচ্ছা বলবো না, টাটা। পুরবি শোনো, কথা শেষ হয়নি। দাঁড়াও, টাটা। এক দৌড়ে স্বাদের রুমে এসে থেমেছে। স্বাদ পুরবীর হাতে ব্যাগ দেখে বলে, তুমি কি বাইরে গিয়েছিলে? জি। কোথায়? টেইলার্সে, শার্টের বোতামগুলো সেলাই করতে। পারো না বুঝলাম, শিখে নিতে তো পারো। সারা জীবন আমার শার্টগুলো কি তুমি টেইলার্স থেকে বোতাম লাগিয়ে আনবে? সারা জীবন বোতাম লাগাতে হবে? কেন, পারবে না? আমি তো সারা জীবন থাকবো না, আমাকে যেতে হবে। কোথায়? বুঝে নিন। যদি যেতে না দেয়? যাওয়ার সাধ্য নেই। ফিসলে হাসে স্বাদ। শীষ কেটে শার্ট প্যান্ট চেঞ্জ করে রেডি হয়ে নেয়। পুরবী লজ্জা পেয়ে চলে যেতে নিলে সেখানেই দাঁড়িয়ে থাকতে বলে। স্বাদ পুরবীকে নিয়ে ডাইনিংয়ে আসে। কাউকে না দেখে পুরবীকে খাবার দিতে বলে।
পূরবী ভাত দিতে গেলে সাদ বলে সে স্যুপ খাবে। জমিলা আগে থেকে বানিয়ে রেখেছিল। পূরবী স্যুপটা গরম করে দেয়। যতক্ষণ সাদ খাবে ততক্ষণ পূরবী বসে থাকে। সাদ মুচকি হেসে প্রশ্ন করে, পূরবী সংসার করবে? কেন? তুমি কি সংসারের বাইরে? না, তবে সংসারটা বড় মার। মার বয়স হয়ে যাবে কয়েক বছর পরে, তারপর দায়িত্ব নেবে এই সংসারের। আমি তো পড়াশোনা করব। ও আচ্ছা, ভালো কথা। তুমি ফুপিকে নিয়ে এডমিশন নিতে যাবে? আমি গেলে প্রবলেম হবে। কেন? সেটা তোমার না জানলেও চলবে। কাল ফুপিকে নিয়ে যাবে, ঠিক আছে? হুম। পরদিন রুকুকে নিয়ে পূরবী কলেজে যায়। এডমিশনের সব ঝামেলা রুকু একাই মিটিয়ে নেয়। পূরবীর মাথায় হাত। এত ফর্মালিটিস তার কাছে ভেজাল মনে হচ্ছে। একদমই ভালো লাগছে না। যেহেতু সেশনের মতো সময়, সেহেতু ক্লাস চলমান। পূরবীকে ক্লাসে পাঠিয়ে দেয় রুকু। নতুন কলেজ, নতুন ক্লাস, প্রথম দিনেই ব্যাপারটা বুঝে নেওয়া ভালো। এক্সাইটমেন্টও বেশি থাকে। পূরবীর মাঝে ব্যাপক এক্সাইটমেন্ট দেখতে পেয়েছিল। মফস্বলের কলেজ আর রাজধানীর কলেজের মধ্যে ব্যাপক ফারাক। এটাই এক্সাইটমেন্টের মূল বিষয়। রুকু ছুটি অবধি থাকবে। পূরবীকে সাথে নিয়েই বাসায় ফিরবে। ক্যাম্পাসে কদমতলায় এসে বসে। পাশেই ক্যান্টিন। এক কাপ চায়ের অর্ডার দেয়। সচরাচর চা খুবই খায় সে। এই পরিবেশে কফিটা ঠিক মনে ধরছে না। চাই শ্রেয়। নিজেকে একটু হালকা মনে হচ্ছে। প্রাণ ভরে শ্বাস নিচ্ছে। ক্যাম্পাসের আনাচে কানাচে চোখ বুলায়। ঠিক কত বছর আগে ক্যাম্পাস ছেড়েছে হিসাব করেনি সে। হবে অনেক বছর। পরিবেশটা দারুণ লাগছে। সবুজ ক্যাম্পাস, ক্লাসরুম, অসংখ্য স্টুডেন্টে ভরপুর। হুট করেই চোখের সামনে চায়ের কাপ চলে আসে। রুকু একটু চমকে যায়। পুরুষালী পরিচিত কণ্ঠে বলে, দুধ চা। তাকিয়ে ভুরু কুঁচকে যায়। স্বয়ং শুভ্র দাঁড়িয়ে। তার আরেক হাতে আরেক কাপ চা, তবে রং চা। ছেলেরা রং চা বেশি খায়। শুভ্রকে একটু বেশি শুভ্র লাগছে। রুকু তার পরিবর্তন খেয়াল করে। কেন বেশি শুভ্র লাগছে আবিষ্কারও করে ফেলে। শুভ্র ক্লিন সেভ করেছে। চোখে কালো চশমাও পরেছে। শার্টটিও শুভ্র রঙের পরেছে। এটা যে রুকুর শাড়ির সাথে মেস করে পড়েছে তাই মনে হচ্ছে। আপনি এখানে? এতবার ফোনে ট্রাই করেও যেহেতু পেলাম না, সেহেতু পিছু তো নিতেই হয়। কেন নিতে হবে? আপনার সাথে তো আমার সব শুকিয়ে গেছে, তাই না? আদৌ কি তাই? একটু থামে রুকু। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। মাথা ঘুরিয়ে অন্যদিকে নজর ফেলে। শুভ্র মিটিমিটি হাসতে হাসতে রুকুর পাশে বসে পড়ে। চাটা আবারও এগিয়ে দিয়ে বলে, ওয়েটার হিসেবে না হয় নিন। ঠান্ডা হয়ে যাবে তো। আসতে পড়ো ইয়োডে। বিলটা কিন্তু আমিই দিব। আমারটা সহ দিয়ে দিবেন প্লিজ। কে? কেন দিবেন না? বড়দের উচিত ছোটদের বিল পরিশোধ করে দেওয়া। আপনি কি আমার সাথে আসছেন? আপনার জন্যই তো এলাম। কে বলছে আসতে? বাধ্য করেছে। সরি বলার জন্য এত ট্রাই করলাম, সোর্স দিলে তো। কি করছেন আপনি যে সরি বলতে হবে? প্রথমত, আমাকে দেখলেই আপনার হাই প্রেশার বেড়ে যায়। আপনি রেগে রেগে লাল হয়ে কথা বলেন। দ্বিতীয়ত, সেদিন আমি না চাইতেও আপনাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম। আপনাকে মিস বা মিসেস কোনোটাই ডাকার প্রয়োজন নেই। আমি আপনার একটি নাম ঠিক করেছি। যেহেতু আপনি আমার বড়, তাই নাম ধরে ডাকতে পারবো না। বাধ্য হয়েই আমাকে অন্য একটি নাম ঠিক করতে হয়েছে। আপনার অনুমতি চাইছি। দিলাম না। ঠিক আছে, শুভ্রপরী। শুভ্রপরী? আপনার সাথে এর থেকে অন্য কিছু ভালো মানায় না। মিস্টার শুভ্র, আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমাকে আমার ঠিক সম্মানটাই দিয়েছেন। আমাকে বড় বোনের চোখে দেখবেন, কিন্তু আমার পক্ষ থেকে হয়তো আপনার যথাযথ সম্মানটা দেওয়া হবে না। সত্যি বলছি, এতে আমার কোনো হাত নেই। পুরোটা গোলমাল করছে আমার ফ্যামিলি। সেদিন রাতের পরে আমার ফ্যামিলি আমাকে ভুল বুঝেছে। ঠিক বুঝলাম না কেন। আমি বাইরে রাতে থেকেছি তাই, তাও আপনার সাথে ছিলাম। আমার ফ্যামিলি থেকে হয়তো আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠানো হবে। আমি সত্যি বলছি, আমি আপনাকে নিচে নামাতে চাই না। এই প্রস্তাব যে আপনার সম্মানে আঘাত করবে তা আমি ভালোভাবেই জানি। প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমি আমার ফ্যামিলির সাথে পেরে উঠছি না। আপনি স্রেফ না করে দিবেন। আই প্রমিজ ইউ, এরপর আর আপনাকে কোনো ঝামেলা পোহাতে হবে না। পুরোটা আমি সামলে নিব। শুভ্রের মুখটা গুরুগম্ভীর হয়ে যায়। সে আশা করেনি এত ইজিলি রুকু তার আর শুভ্রের সম্পর্কের একটা নামকরণ করে বসবে। যেখানে তাদের কোনো সম্পর্ক নেই, তবুও সে সম্পর্কের অদৃশ্য নামটির মোড় ঘুরিয়ে দিবে। ভার মুখে বলে, তো প্রস্তাব দেওয়ার আগেই কেন সামলাচ্ছেন না?
আমি যে পারছি না। শুভ্রের দিকে অসহায় হয়ে তাকিয়ে থাকে রুকু। শুভ্র দুবার মাথা ঝাঁকিয়ে নিজেকে ধাতস্থ করে। কয়েক সেকেন্ড বসে উঠে দাঁড়ায়, পকেটে দু হাত গুজে দেয়। রুকুর দিকে তাকিয়ে বলে, আপনি টেনশন করবেন না। আপনার বাড়ি থেকে আমার বাড়িতে কোনো প্রস্তাব যায়নি। যদি যায়ও আমি না করে দেব। কারণ আর যাই হোক, আপনাকে বিয়ে করার কথা আমি কিছুক্ষণ আগে অবধিও ভাবিনি। আপনিই বলে দিলেন বিয়ের কথা। তবে আপনি শিওর থাকবেন, আপনার বাড়ি থেকে প্রস্তাব গেলে আমি অবশ্যই না করে দেব। আসি শুভ্রপরি। আপনি সবসময় শুভ্র রং গায়ে মাখিয়ে রাখেন। আমি পরি দেখিনি। পরীরা মনে হয় আপনার মতো সুন্দর, তাই নামটা মাথায় চলে এসেছে। আজ তাহলে আসি। আপনাকে ধন্যবাদ। জি, আমার মম আমার পাপার বড় বোন ছিল, কাজিন। হাসতে হাসতে শুভ্র চলে যায়। রুকু মনে মনে বলে, ছেলেটা অমায়িক, সবসময় মুখে হাসি লেগেই থাকে। রসিক বটে, ব্যবহার এবং বোঝার ক্ষমতাও ভালো। ক্লাসরুম থেকে বের হতেই পূরবী আশুর সামনে পড়ে। আশুর ভয়ঙ্কর চেহারা আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। গলার চেইনটা দাঁতে কাটছে, দু হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে বাঁকা হয়ে গুন্ডাদের মতো দাঁড়িয়ে আছে। পূরবী ভয় পেয়ে যায় আশুকে দেখে। আশেপাশে স্টুডেন্টদের দিকে তাকায় বারবার, যে যার মতো বেরিয়ে যাচ্ছে। পূরবী পিছিয়ে গিয়ে দাঁড়ায়। সামনের দিকে এগুলোই আশুর পাশ দিয়ে যেতে হবে, তখন আর রক্ষা থাকবে না, তা ভালো করেই জানে। আশু পূরবীর দিকে তাকিয়ে শীষ বাজাতে থাকে, বারবার চোখ দিয়ে হোক বা ভুরু উঁচিয়ে ইশারা করতে থাকে, যার অর্থ এবার তুমি পালাবে কোথায়? আমার হাতে ধরা পড়ে গেছো, এবার দেখি কিভাবে বাঁচো তুমি। পূরবী ভয়ে ডুব গেলতে থাকে। তার ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু চোখে জল আসছে না। ভেতর থেকে গলে গেলেও বাইরে শক্ত হয়ে আছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে। আস্তে আস্তে ছেলে মেয়েরা সব চলে যাচ্ছে। ফ্লোর ফাঁকা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তারপর আশু পূরবীর দিকে এগোচ্ছে না। সে অপেক্ষায় আছে ফ্লোর খালি হওয়ার। তারপর কি করবে সে? ভয় পূরবী এবার হেসকে দিচ্ছে বারবার। আশু হেসকি শুনে দাঁত কেলিয়ে হাসছে। 5-6 জনের মতো ছাত্রছাত্রী দেখা যাচ্ছে আর পূরবীকে বাঁচাতে হবে। পূরবী কাপা কণ্ঠে একটা মেয়েকে ডাক দেয়। মেয়েটা চলে যাচ্ছিল, সাথে একজন ছেলেও ছিল। পূরবীর ডাক শুনে পিছু ফিরে তাকায়। পূরবী বলে, আপু আমি আজ নতুন, বের হবার রাস্তা ভুলে গেছি, একটু নিয়ে যান প্লিজ। মেয়েটা হাসি মুখে বলে, শিওর, কাম উইথ মি। পূরবী এক বুক সাহস নিয়ে চলে যেতে চায়, কিন্তু বাদশাদে আশু মেয়েটাকে ইশারায় চলে যেতে বলে। আশুকে দেখে মেয়েটি আর বুঝতে বাকি থাকে না এটা বখাটে টাইপ ছেলে। পূরবীকে দেখে করুণ চোখে তাকায়, যার অর্থ আহারে, বখাটের নজরে এই ফুটফুটে মেয়েটার উপরই পড়ল। আশু আরেকবার চোখ রাঙানোর সাথে সাথেই ছেলেটা মেয়েটাকে নিয়ে চলে যায়। নিচে গিয়ে কর্তৃপক্ষকে কমপ্লেন জানায়, 3rd ফ্লোরে একটা মেয়েকে একটা বখাটে আটকে রেখেছে, যে কোনো মুহূর্তে ক্ষতি করে দিতে পারে। সব শুনে প্রিন্সিপাল কলেজের রাজনীতির ছেলেদের এবং ভিপিকে ফোন দেয়, কারণ এসব ঝামেলা তারাই মিটমাট করে থাকে। কানাঘুষা শুনে রুকু বিল্ডিংয়ের দিকে পা বাড়ায়। অনেকক্ষণ হলো পূরবীর জন্য অপেক্ষা করছে। তাছাড়া পূরবীর আগে এ ধরনের একটা সমস্যা আছে তা রুকু ভালোভাবেই জানা। এদিকে আশু পূরবীর সামনে এসে বিশ্রী হাসি দেয়। পূরবীকে বলে, তো শেষমেশ তোমাকে পেয়ে গেলাম সুন্দরী। কোন কলেজে ট্রান্সফার হইলে তোমারে নিতে চলে এলাম। দেখি দেখি। ওরে ভগবান, পাখি তো আরো গোলাপি হয়ে গেছে দেখি। কামড়াইয়ে খাইতে ইচ্ছা করতেছে এখনই। শহরের পানি লাইগা এই অবস্থা নাকি? আচ্ছা, ডিসিশন ফাইনাল, পাখিরে নিয়ে শহরেই থাকুম। দিনে দিনে পাখি পাকা আম, ডালিম, আপেল, টমেটো, লিচু হইব, আর আমি হা হা হা। বিশ্রীভাবে হাসতে থাকে আশু। পূরবী ভয়ে আশেপাশে তাকিয়ে দেয় দৌড়, কিন্তু সাথে সাথে আশু হাত শক্ত করে ধরে দেয়ালে চেপে ধরে। পূরবী আর লাগো বাঁচাও বলে চোখ বন্ধ করে চিৎকার দেয়। কলেজের ভিপি সাথে সাথে আশুর কলার টেনে ধরে, তার দিকে ফিরিয়ে নাক বরাবর দিয়ে খুশি। রাগে গজগজ করতে করতে বলে, সাহস তো কম না তোর, আমার কলেজে এসে আমার কলেজের মেয়েকে ডিস্টার্ব করিস, শালা বকাঠে খেত কথাকার। বলেই আরেকটা ঘুষি লাগিয়ে দেয়। আশু কম যায় না, তার শরীরে আঘাত করেছে, সে কিছুতেই ছেড়ে দেবে না। সেও বিপি নামক ঘুষি লাগিয়ে দেয়। এটা দেখে বাকিরাও ঠিক থাকতে পারে না, সবাই মিলে আশুকে মারতে থাকে। বেশ ভালোই মারামারি হয় দুই পক্ষে। এদিকে সাদও হসপিটাল থেকে চলে আসে। রুকুর ফোন পেয়ে সে তাড়াহুড়ো করে চলে এসেছে। এমনিতেই ভয় ছিল যে আশু বা পূরবীর বাবা জেনে গেল নাকি। পূরবীর বাবা জানলে সমস্যা নয়, কিন্তু জেনে গেল জব। পূরবী রুকুকে ধরে কাঁপছিল। রুকু কিছুতেই নর্মাল করতে পারছিল না। সাদে সে আশুর দিকে একবার নজর দিয়েই পূরবীর খোঁজ করতে থাকে। পূরবীকে দেখে ডাক দিতেই পূরবী যেন দেহে প্রাণ ফিরে পায়।
সাদকে দেখেই ফুপিয়ে কেঁদে ওঠে। সাদ কাছাকাছি যেতেই পূরবী এসে সাদকে জড়িয়ে ধরেই বুকে মুখ গুজে চোখের পানি ফেলে দেয়। সাদ আশেপাশে তাকিয়ে দেখে কয়েকজন তাকিয়ে আছে। সাদ চুপি সারে পূরবীকে বলে, মাথা তোলো বজ্জাত মেয়ে, কি করছো? সবাই দেখছে। আর ভয় নেই, আমি আছি তো। পূরবী না ছেড়ে উল্টো আরও সাদ খামচে ধরে। সাদ বারবার বলেও ছাড়াতে পারে না, তাই হাল ছেড়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইশারা দিয়ে সেখান থেকে পূরবীকে নিয়ে সরে পড়ে। আশার মুখোমুখি হতে চায় না সে। পূরবীকে ঘরে রাখলেও সাদমান ঘরে থাকতে পারবে না। চারিদিকে তার নামডাক খ্যাতি প্রচুর। তাকে খুঁজে বের করা বা হাতের কাজ ছাড়া কিছুই নয়। কেউ এসে খবর দিয়ে যায় আশুকে মেরে কলেজ এরিয়ার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। মাথা নাড়িয়ে সম্মতি জানায় সাদ। পূরবীকে বলে, ফুপির সাথে গিয়ে গাড়িতে বসো, আমি প্রিন্সিপালের সাথে কথা বলে আসছি। পূরবী নাক টেনে চুপ করে থাকে। সাদকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। সাদ মুচকি হেসে বলে, পৃথিবীর সব থেকে সেফ জায়গায় মাথা রেখেও ভয়? চোখ তুলে তাকায় পূরবী। সাদের উপর শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে দেয়। সাদ কোনো মতে নিজেকে সহ পূরবীকে সামলে নেয়। পূরবীকে দু হাতে ধরে মৃদু স্বরে ডাকে, পূরবী। আমার ভীষণ ভয় করছে, আমি বাড়ি যাব। আমি ভীত লোককে পছন্দ করি না। আর ওটা আমার বাড়ি, তোমার নয়। বলতে হলে বলবে আপনার বাড়ি নিয়ে যান। ওঠো, উঠে দাঁড়াও। রুকু ধমকে বলে, রেগে যাচ্ছিস কেন? ভয় পাবারই কথা। রাগার কথা বলে তো বলবই। ওকে বলে দাও, পালানো আর অন্যের উপর নির্ভরশীলতা আমার একদম অপছন্দের কাজ। নিজেই নিজেকে বাঁচিয়ে নিতে শেখা উচিত। পূরবী এসো, আমরা গাড়িতে গিয়ে বসি, এসো। পূরবী নাড়াচাড়া না করে সাদের দিকে ঠোঁট উল্টিয়ে তাকিয়ে আছে দেখে রুকু জোর করে নিয়ে চলে যায়। সাদ প্রিন্সিপালের রুমে গিয়ে বসে। প্রিন্সিপাল আন্তরিকতার সাথে দুঃখ প্রকাশ করে, দেখুন মিস্টার সাদমান, আই এম সরি। আমার কলেজে এসে ফার্স্ট ডেতেই আপনার স্টুডেন্ট একটা বখাটের নজরে পড়ল। এটা মেবি বাইরে থেকেই নজর এসেছে। আপনি দেখে নিতে পারেন, আমার ক্যাম্পাসে কোনো বখাটেদের সিটে ফোটাও নেই। সবটাই হ্যান্ডেল করে আমাদের ভিপি রাফসান। সাদ একবার রাফসানের দিকে তাকায়। রাফসান হাসিমুখে সাদের দিকে তাকিয়ে আছে। সাদ প্রিন্সিপালের দিকে তাকিয়ে চেয়ারে ঠিকঠাক হয়ে বসে বলে, স্যার, এডমিশন ক্যান্সেল করা যাবে না। আমি ট্রান্সফার চাই। ভালো গার্লস কলেজগুলোতে খোঁজ নিন, যেটাতে সিট খালি আছে সেটাতে শিফট করুন। ইডেনে আগে দেখুন, সেখান থেকে আমার বাসা কাছে হবে। আরে এক জায়গায় থেকে ট্রান্সফার নিয়ে আসলেন, আবার ট্রান্সফার চাইছেন? আমি রিস্ক নিতে চাই না। আই থিঙ্ক আপনি আমার ব্যাপারটা বুঝবেন। আমার স্টুডেন্টকে দেখার পরেও আমাকে এক্সপ্লেন করতে হবে না আপনাকে। বিপিও বলে, এইটা বাইরের প্রবলেম ছিল মিস্টার সাদমান। নেক্সট টাইম থেকে এমন কিছু আপনি শুনবেন না। আপনার স্টুডেন্টকে আমি নিজে গাইড করব, একদম সেফ থাকবে। ইটস ওকে রাফসান, বাট আই ওয়ান্ট ট্রান্সফার। স্যার, বোঝার ট্রাই করুন। আমি থাকতে এই কলেজ থেকে সিকিউরিটির জন্য স্টুডেন্ট ট্রান্সফার নিতে হবে না। আই এম সরি রাফসান, স্যার প্লিজ ডু ইট। প্রিন্সিপাল মাথা নাড়ায়। রাফসান প্রিন্সিপালকে বোঝায়, আবার সাদমানকে বোঝায়, কিন্তু কোনো কাজ হয় না। সাইড থেকে একজন উৎসুক ম্যাডাম জিজ্ঞাসা করে, মিস্টার সাদমান, স্টুডেন্ট আপনার কে হয় যে আপনি এত বিচলিত? সাদ ম্যাডামের দিকে তাকিয়ে উত্তর দিতে গিয়ে আটকে যায়। একবার প্রিন্সিপালের দিকে তাকায়। রাফসানের দিকে তাকিয়ে রাফসানের শুকনো মুখটা পর্যবেক্ষণ করে। ম্যাডাম আবার জিজ্ঞাসা করে। সাদ মাথা নাড়িয়ে বলে, পূরবী ইজ মাই ফিয়ন্সে। আসল শরীরে মারের ছোপ ছোপ দাগ। অসুস্থ শরীর নিয়ে সে শটানে বিছানায় শুয়ে আছে। ভারতী দেবী মুখে আঁচল গুজে গুনগুন করে কেঁদেই চলেছে। বিথি দাদার ক্ষত স্থানে মলম লাগিয়ে দিচ্ছে। ব্যথায় বারবার দাঁতে দাঁত চেপে ধরছে আশু, কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে। এরকম ব্যথা হাজারবার সহ্য করার ক্ষমতা আছে তার। ক্ষমতা নেই শুধু একটা মেয়ের জন্য এভাবে মার খেয়ে অপমানিত হয়ে আসা। দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত করার চেষ্টা করে যাচ্ছে, কিছুতেই পারছে না শান্ত হতে। ওই ভিপির কপালে যে দারুণ একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে তা ভেবেই বোকা হাসে আসো। থু ফেলে বলে, শালা এমন মার দিছে নড়তেও পারতাছি না। সুস্থ হয়ে ওঠার পর দেখমো শালা কার গায়ে হাত দিছোস। ওই লালন। লালন দৌড়ে এসে বলে, জি ওস্তাদ। আরগুলা পোলাপাইন কই সব? মাঠে ক্রিকেট খেলে। দাদা মার খেয়ে পড়ে আছে আর শালারা মাঠে খেলে? খবর দে তাদের। ক্রিকেটের বল রেডি আছে, খেলা তো খেলবই ওই বিপির সাথে। আর আমার রানী, ওকে তো কিছুতেই ছাড়ছি না। লালন চলে যায়। বিথি বলে, তুই ভাঙবি তবু মস্কাবি না দা।
এখনো ওই মেয়ের পিছু ছাড়িসনি। পাগল হয়ে গেছিস তুই? পাগলের কাছে থাকতে হবে না, ভাগ। সেবা নেওয়া শেষ, তুই এখন তো থাকতেই হবে না, সবসময় তুই এমন করিস। বিথি চলে যায়। আশু মাথা তুলে বলে, মানিব্যাগে 1000-এর নোট আছে, তোর টিপস। তোর কি আমাকে নার্স মনে হয় নাকি আয়া মনে হয়? থাকবো না আর এখানে, চলে যাব শ্বশুরবাড়ি। তো জানা আসিস কেন? মানিব্যাগ দে। আবার মানিব্যাগ কেন? তুই তো নার্স নস। এটা আমার পাওনা, পাওনা ছাড়তে নেই। ধর নে, লক্ষ্মীকে ডেকে দিস তো, আর মাকে চুপ করতে বল, আমি ঠিক আছি। লক্ষ্মী বাড়ি নেই, নোট আনতে গিয়েছে শম্পার বাড়ি। ও, তাই তো এখনো আমার কাছে আসেনি। তোর কি মনে হয় লক্ষ্মী দুঃখ পাবে তোর এই অবস্থা দেখে? আলবাত পাবে। আলবাত পাবে না, দরকার নাই। সিম্প্যাথি আদায় করতে চায় সব সময়। লক্ষ্মী বাড়ি এসে শুনে আশু ফিরেছে। একেবারে মার খেয়ে হাড় ভেঙে ফিরেছে। দৌড়ে আসে লক্ষ্মী। আশু তখন বিভোর ঘুমে। আশুর গায়ের দাগগুলো দেখে ভীষণ কষ্ট পায় লক্ষ্মী। শিউরে এসে হাঁটু মুড়ে বসে পড়ে। পায়ের ব্যান্ডেজের দিকে তাক করে তাকিয়ে থাকে। কিছু একটা ভেবেই খিলখিল করে হেসে ওঠে। বিথি এসে দেখে লক্ষ্মী হাসছে। ঠোঁট আঙুল চেপে চুপ করতে বলে। লক্ষ্মী দেখেও মুখের সামনে মাছি তাড়ানোর মতো করে এড়িয়ে দেয়। বিথি চোখ রাঙায়। লক্ষ্মী অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আশু হাসির শব্দ পেয়েও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু অনবরত চলতে থাকায় ঘুমটা ভেঙেই যায়। মাথা তুলে দাঁত কটমট করে বলে, ঘুমাতে দিবি লক্ষ্মীর বাচ্চা? এত হাসছিস কেন পাগলের মতো? তোমার অবস্থা দেখে হাসছি গো আশুদা। আমার কষ্ট দেখে তুই হাসছিস? এত নিষ্ঠুর তুই? হুম, তোমার অবস্থা দেখে পৃথিবীর শ্রেষ্ঠ হৃদয়বান লোকও না হেসে পারবে না। তুমি তো জোকার হয়ে গেছো। একটা মেয়ের জন্য এভাবে মার খেয়ে পড়ে আছো। না তুমি মেয়েটার অংশীদার, না তুমি প্রেমিক। তোমাকে দেখে বেশি বেশি হাসা উচিত। বিথিদি চলো আমরা একসাথে হাসি। আমার সামনে জোকার। লক্ষ্মী। এক চিৎকারে লক্ষ্মী বিথি আশুর আশপাশ থেকে উধাও হয়ে যায়। আশুর আগে নিজের বুকেই নিজে কিল দিয়ে বসে। ডিপি তোকে তো আমি দেখে নিব, আগে তোর ব্যবস্থা করব, তারপর তো ওই পুরবীর। তোমার দেখা আমি পেয়ে গেছি পুরবী, এবার দেখি তোমাকে কে বাঁচায়। লিভিং রুমের রুকুর ডাক পড়েছে। সে যাবে না বলে দিয়েছে। আজকাল এটা তার রুটিনে পরিণত হচ্ছে। সময় অসময় ডাক পড়বে আর তাকে গিয়ে ভাবি ভাইপো বোনপোর জবাবদিহিতা করতে হবে। কিছুদিনের মধ্যেই নাকি রামিসা বিডিতে আসছে। দূরে থেকেও শান্তি নেই। এবার বিডিতে এলে কী করবে তার কোনো আয়ত্ত নেই। রামিসা পুরোপুরি একজন জেদি মহিলা। সে যা বলবে তাই করে ছাড়বে। বয়স 50-এর উপরে হলেও রূপ তেজ জিতে তাকে কেউ 40-এর উপরে বলতে পারবে না। শক্ত পাকাপোষ্ট তার গড়ন, তাকে সবাই ভয় পায়। বাঘিনীর মতো তার হুঙ্কার। পরিবারের প্রধানরা সবসময় রাগী ভয়ঙ্কর পার্সোনালিটি সম্পন্ন হয়, না হলে তাদের সবাই ভালোবাসলেও সব ব্যাপারে মান্য করে না। রামিসাকে রুকু মান্য করলে ছোট থেকেই মনে মনে দেখতে পারে না। তার অনেক কারণ রয়েছে বইকে। রামিসার পার্সোনালিটি তার প্রধান কারণ। রামিসা এবার আসা মানে রুকুর বিয়ে হওয়া একই কথা। মমতার সাথে মিলে বিয়ে ষড়যন্ত্র খুব পাকাভাবেই করছে। রুকুর আবার ডাক পড়ে, কিন্তু সে না শোনার ভান ধরে বারান্দায় গিয়ে বসে। বেলি ফুল গাছের গোড়ায় মাটি পানির অভাবে ফেটে চৌচির। কয়েকদিন হলো পানি দেওয়া হয়নি। জাজরিটা হাতে তুলে নেয় রুকু। তার মাঝেই মমতা বারান্দায় আসে, তার মুখে প্রশান্তির হাসি। হাত থেকে জাজরিটা নামিয়ে দিয়ে টেনে রুমে আনে রুকুকে। রুকু জিজ্ঞাসা করে, কি হয়েছে? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় বলছি। আগে বলো কি হয়েছে, এত খুশি কেন তুমি? ফ্রেশ হয়ে আয় বলছি। ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধোবে। ধাক্কিয়ে বাথরুমে ঢুকিয়ে দেয় রুকুকে। রুকু বিরক্তি নিয়ে ফ্রেশ হয়। আজকাল তার কাছে সব বাজেই লাগে। চাকরিটা শুধু শুধু ছেড়েছে, নয়তো একের পর এক পরিস্থিতির শিকার হতে হতো না। এর চেয়েও ওই বুড়োর চোখের খাদ্য হয়ে থাকাই ভালো ছিল। মমতা ক্লোজেট থেকে বেছে বেছে একটা গোল্ডেন পাড়ের সাদা নেট শাড়ি বের করে। এর থেকে ভালো আর কিছুই পায়নি। সবগুলো ড্রেসই একেবারে সাদা রঙের। মমতার ইচ্ছে হয় একটা কালারফুল শাড়ি রুকুকে পরিয়ে দিতে। ইচ্ছেটা জমিয়ে রাখতেও ইচ্ছে করে না, যদিও জানে রুকু রাজি হবে না। রুকু বের হতেই বলে বসে, রুকু আমার হলুদ শাড়িটা দেখছিস? গত ঈদেরটা, পরিয়ে দিই তোকে। কেন? তোকে দারুণ মানাবে। বিধবাদের সাদা কাপড় ছাড়া অন্য কোনো কাপড় মানায় না ভাবি। মমতা রাগ দেখিয়ে বলে, তো আমিও তোর মতো সাদা শাড়ি পরে ঘুরঘুর করি, দেখে শান্তি পাস?
আমিও তো বিধবা, নাকি অন্য কোথাও আবার বিয়ে দেওয়ার মতলব আছে তোদের? বাজে কথা বলো না তো ভাবি। তুমি কেন সাদা শাড়ি পরবে? আমি পরি এজন্য যে তোমাকেও পরতে হবে সেটা কোনো কথা নয়। তাহলে হলুদ শাড়িটা নিয়ে আসি। আমাকে টর্চার করতে এত ভালো লাগে তোমাদের? আমি আর রঙিন শাড়ি পরতে চাই না। আমার জীবনের রঙই তো শেষ হয়ে গেছে। রঙিন কিছু আমাকে পুলকিত করতে পারে না। তাই তো শুভ্র রং চাই, তাই না? রুকো শুভ্রের কথা মনে পড়ে যায়। নামেও যেমন কাদা নেই, লোকটার ব্যবহারও মাশাল্লাহ একটু রসিক বটে। রসকসযুক্ত মানুষরাই সমাজের মধ্যমণি হয়ে থাকে। তাদের মূল্য থাক বা না থাক, তারা উপস্থাপনার মাধ্যমে নিজেদের মূল্যবান করে তোলে। মমতা তাড়াহুড়ো করে রুকুকে শাড়িটা পরিয়ে দেয়। রুকু বাধা দিয়ে বলে, আমি নিজেই পরে নিচ্ছি। মমতা না শুনে শাড়ি পরিয়ে রুকুকে সাজাতে বসে। রুকু বিরক্তি নিয়ে বলে, এসব কি হচ্ছে ভাবি? সাজানো হচ্ছে কেন আমাকে? আর মেকআপ বক্স কোথায় পেলে? আমি মেকআপ করি না। একটু পাউডার আর লিপস্টিক এনাফ। আমি লাল লিপস্টিক দিব না ভাবি। চুপ করে বসো তো। আমার রুকুর কপালেও এত সুখ আসবে ভাবতেই পারিনি। সময় কথা বলে। আল্লাহকে কত বলেছি তোর জন্য একটা যোগ্য ছেলে যেন পাই। চুপি চুপি কত খুঁজেছি, আর দেখ, না খুঁজতেই পেয়ে গেলাম। কি আবোল তাবোল বলছো? কে এসেছে? যাব না আমি। আমি ছোট বাচ্চা না ভাবি, সবই বুঝি। এ তো যখন বুঝো তো মুখ ফুটে বললে কি হতো? আমরা কি না করতাম? শুভ্রকে দিয়ে তো প্রস্তাব ঠিকই পাঠালে। মানে? শুভ্র আর তার মা এসেছেন। তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব শুভ্রের বউ করে ঘরে তুলতে চান। কোথায় আমরা পরিকল্পনা করছি সম্বন্ধ পাতবো, সেখানে তারাই এসে সম্বন্ধ নিয়ে। একেই বলে সৌভাগ্য। রুকু যেন আকাশ থেকে পড়ে, তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। এটা কি করে সম্ভব? শুভ্রের সাথে সে নিজে কথা বলেছে, আর এখন শুভ্র নিজে চলে এসেছে। নির্বাক হয়ে বসে থাকে রুকু। এই সুযোগেই মমতা শাড়ির পিন আপ করে দিয়ে এক পাশে হাতে তুলে দেয়। মুখে হালকা ন্যাচারাল মেকআপ করে রেড রোজ লিপস্টিক দিয়ে দেয়। চুলগুলো কয়েকটা সামনে এনে পেছনে ছড়িয়ে দেয়। রুকুকে ভালো করে দেখে কপালে চুমু দিয়ে বলে, মাশাআল্লাহ, অনেকদিন পর তোমাকে এভাবে দেখতে পেলাম রুকু। অনেক শান্তি লাগছে। বড় আপু দেখলে খুব খুশি হতেন। সুব্রত আজ আমার ননদিনীর থেকেও চোখ ফেরাতেই পারবে না। রুকু মমতার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে আজ যেন প্রথম তার ননদিনীকে কেউ দেখতে আসছে। তাকে কত স্বাভাবিক দেখাচ্ছে। অবশ্য সবাই রুকের সামনে স্বাভাবিকই ব্যবহার করত, তাই বলে এতটা অবাক তো আরও হয়ে যায় সে যখন মমতা তাকে দাঁড় করিয়ে দেয় আয়নার সামনে। নিজেকে নিজেই চিনতে পারে না। 4-5 বছর আগের রুকু মনে হচ্ছে নিজেকে। তার সম্ভবত মনে পড়ে এইভাবে সাদা শাড়ি, লাল লিপস্টিক পরে লন্ডনের বাংলা টাউনে বাড়িধারার হাত ধরে পহেলা বৈশাখে ঘুরছিল সে। আজ বাড়িধারা নেই তো এই সাজ কেন থাকবে? না, থাকতে পারে না। টিস্যু হাতে নিতেই কেড়ে নেয় মমতা। রুকু বলে, আমাকে জোর করা হচ্ছে ভাবি। আমি আমার নিজের লাইফের ডিসিশন নিজে নিব, তোমরা নও। আমার স্বাধীনতা আমি কিছুতে হরণ করতে দেব না। শুভ্রের বউ হয়ে যাও, যত স্বাধীনতা শুভ্র থেকে চেয়ে নেবে। তোমাকে আমরা স্বাধীনতা দিয়েছিলাম রুকু, কিন্তু তুমি তার মূল্য রাখতে পারোনি। একটা মানুষের জীবন আমার হাতে নেই। জীবন মৃত্যু পুরোটাই আল্লাহর হাতে। এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এসো আমার সাথে। রুকুকে নিয়ে মমতা লিভিং রুমে চলে আসে। এতক্ষণে হাত মোছড়ামুছড়ি করলেও এতগুলো মানুষ দেখে থেমে যায় রুকু। এখানে শুধু শুভ্র এবং তার মাই আসেননি, বরং আরও অনেক অচেনা মুখও রয়েছে। স্বাদও আছে। স্বাদ রুকুকে দেখে এক প্রশান্তের হাসি দেয়। উঠে গিয়ে এগিয়ে আসে। রুকু থতমত মুখে বড় বড় চোখ করে স্বাদের দিকে তাকিয়ে আছে। স্বাদ রুকুর হাত দুটো ধরে বলে, ফুপি, জানো এতদিন তোমাকে চিনতে সমস্যা হচ্ছিল, আজ একটুও অচেনা লাগছে না। এইভাবে সারা জীবন দেখতে চাই ফুপি। প্লিজ পাল্টে যেও না। ভাগ্যবতী হও। স্বাদের চোখের কোণে চিকচিক করছে পানি, মুখে হাসি। রুকু অবাক চোখে স্বাদকে দেখে যাচ্ছে। কি বলল স্বাদ? তার জন্য কি স্বাদ কষ্ট পাচ্ছিল? রুকু ভাঙা সুরে বলে, বাবা, অতীত ভুলে যাও ফুপি। অতীত কখনো সুখ বই আনে না। নতুন করে জীবন শুরু করো। জীবনের অনেক রং, এখনো অনেক কিছুই দেখা বাকি। নিজেকে আমার স্থানে আনার চেষ্টা করো। আমি আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র 2-3টে বছর ছাড়া। দুঃস্বপ্ন ভেবে সময়টিকে ভুলে যাও। সুযোগ বারবার আসে না, সুযোগকে লুফে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তুমি তো বুদ্ধিমতী ফুপি। মানছি তুমি মেনে নিতে পারছো না। মানুষ কি সবসময় নিজের কথাই ভাবে ফুপি? পরিবার কিছু না। পরিবারের জন্য নিঃস্বার্থভাবে মানুষ ত্যাগ করে যায়। তুমি কি একটি বার আমাদের জন্য কিছু ত্যাগ করতে পারবে না? কথা দিচ্ছি ফুপি, তোমার পরিবার কখনো তোমার ক্ষতি চাই নি আর চাইবেও না।
ফুপিয়ে ওঠে রুকু। আমি কি বোঝা হয়ে গেছি বাবা? মেয়েরা কখনো বোঝা হয় না ফুপি। আমি তোমার বাবা, সারা জীবন তাই থাকবো। ছোট ভাতিজা হয়েও আজ আমি তোমার গার্ডিয়ানের রোল প্লে করছি। মাহফুপিকে বাদ দিয়ে নিজে দায়িত্ব তুলে নিয়েছি। আমি নিজে শুভ্র আঙ্কেলের ব্যাপারে খোঁজখবর নিয়েছি। তোমার মঙ্গলের জন্য এত কিছু, জাস্ট তোমাকে একটু হাসি মুখে দেখবার জন্য। আমার মা যেমন চুটিয়ে সংসার করছে, বাইরেও কাজ করছে, আমাদের নিয়ে হাসি মুখে দিন পার করছে, তোমাকেও সেরকম দেখতে চাই আমরা। মমতা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি নিজে তোর সংসারটা গুছিয়ে দিতে চাই রুকু, তবেই আমার শান্তি। দেখো অনেকেই এসেছে, শুভ্রের চাচা চাচি, মামা মামি, ভাই বোন সবাই এসেছে। চোখ মুছ, তাদের সামনে আমাদের মাথা হেট করাবে না। তারা কি জানে ভাবি আমার আগেও বিয়ে হয়েছিল? মৃদু হেসে তাকায় রুকু। মমতা এদিক ওদিক তাকিয়ে বলে, আমরা কিছু গোপন করব না, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমরা আছি সামনে নেওয়ার জন্য। রুকুকে আশ্বস্ত করলেও মমতা সাত চিন্তায় পড়ে যায়। সত্যি তো তাদের তো বলা হয়নি। তাছাড়া শুভ্র ঠিক জানে কিনা তাও জানে না। রুকু যে চাপা স্বভাবের মেয়ে, এই দুদিনের কথাবার্তায় সেটা সে বলবে না তা ভালো করেই জানে। সবটা জানার পর যদি না করে দেয়, যতটা আগ্রহ নিয়ে এসেছে ততটা আগ্রহ নিয়েই যদি চলে যায়,